20টা বিয়ে ভেঙে যাওয়ার পর 21 নম্বর বিয়েটাও যে ভাঙবে তা নিয়ে নিশ্চিত ছিল চৈতি। আর হলো তাই। পাত্রপক্ষ বাসায় এসে মেয়েকে দেখতে চাইলে চৈতিকে তার কাজিনরা সাজিয়ে ড্রয়িং রুমে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। যথারীতি আগেরবারের মতো ওই সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করলো। তারপর পাত্রের মা পান চিবোতে চিবোতে বললেন, তা মেয়ের তোমার নাম কি? উত্তর দিতে পারল না চৈতি। চৈতির মা বলল, ওর নাম চৈতি। বাহ, বেশ সুন্দর নাম। শুনলাম সবে কলেজে উঠেছ। এবার চৈতির মাই উত্তর দিলেন, বয়স তো কম, তা রান্নাবান্না জানো তো? হ্যাঁ, ও রান্না অনেক ভালো করে জানে। তা তো বুঝলাম, কিন্তু সব কথার উত্তর আপনি কেন দিচ্ছেন? আমি চৈতির মাকে জিজ্ঞাসা করছি। আসলে ও একটু লজ্জাবতী, অপরিচিত মানুষের সাথে সহজে কথা বলে না। লজ্জা থাকা ভালো। আরও কিছু বলতে যাবে আগে চৈতি পাশ থেকে খাতা নিয়ে কি যেন লিখে মহিলার হাতে দিলেন। মহিলা ভ্রু কুঁচকে তার ছেলেকে বললেন, কি লিখছে দেখো তো, আমি তো আমার চশমাটা আনতে ভুলে গিয়েছি। মার কথা শুনে আশরাফ খাতাটা নিয়ে লেখাটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো, কি লিখেছে? আম্মু, উনি কথা বলতে পারেন না আর কানেও শুনতে পান না। কি? আপনারা এই কথা আগে বলেননি কেন? আমরা বলতেই যাচ্ছিলাম। আমরা? আপনার কাহিনী শুনতে আমি আসিনি। আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আশরাফ, আয়, আমার কথাটা তো শুনুন। কিছু না শুনে পাত্রপক্ষরা চলে গেল। চৈতির মা দপ করে সোফায় বসে পড়লেন। অতঃপর উঠে মেয়ের কাছে গিয়ে সজোরে দুটা চড় বসিয়ে দিলেন। শান্তি হয়েছে তোর? এইবারও বিয়েটা ভেঙে গেল। আমি তোকে নিয়ে আর পারি না। তোকে জন্ম দেওয়াটাই আমার জন্য পাপ হয়েছে। জানি না এই পাপের খেসারত কতদিন দিতে হবে। চৈতি ওর মার কথাগুলো শুনতে না পেলেও লিপ রিডিং করে সব বুঝলো। নিজেকে বড্ড অসহায় লাগছে, কিন্তু একটা ফ্যামিলিকে কি করে ঠকাবে সে? আর সবচেয়ে বড় কথা, ওরা তো পরে জানতেই পারবেন, তখন কি ওনারা মেনে নেবেন? কিছুতেই না। চৈতি কিছু না বলে চুপ করে নিজের রুমে চলে গেল। বিছানায় বসে আনমনে সামনে থাকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল। নিজের এই অক্ষমতার কারণে ওর সব বন্ধুরা ওকে ছেড়ে চলে গিয়েছে। এখন সবাই ওকে নর্মাল মানুষ বলে না, বরং অ্যাবনর্মাল বলে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন চৈতি কলেজে গিয়ে রুমের শেষ বেঞ্চটায় গিয়ে বসে পড়ল। এটাই ওর সিট, সবার শেষে। কিছুক্ষণ আগে একটা মেয়ে এসে চৈতির পাশে বসলো। মেয়েটাকে দেখেই চৈতির মুখে হাসি ফুটল। আর সে হাত দিয়ে ইশারা করে বলল, কিরে, কেমন আছিস? চৈতি হাত ইশারা করে বলল, ভালো। তোর বিয়ের খবর কি? পাত্রপক্ষ রাজি হয়েছে? না। আমি বুঝি না ওরা কেন রাজি হয় না। কানে শুনতে না পারা, কথা বলা না পারাটা কি অপরাধ? তুই তো ইচ্ছে করে এমন হোসনি। কেউ চায় না তার ছেলে বধির বোবা মেয়ে বিয়ে করুক। এ তো ওদের বা দোষ কোথায় বল? আমি যদি ছেলে হতাম তোকে নিঘাত বিয়ে করতাম। চৈতি আবার শয়তানি হাসি শুরু করে দিয়েছে। আরে শয়তানি না, সত্যি। তুই জানিস না তোকে ফ্রেন্ড হিসেবে পেয়ে আমি কত লাকি। হয়েছে, পাম দেওয়া লাগবে না। বলতে বলতে ক্লাস টিচার প্রবেশ করলো। আসছি ইশারা বলল, স্যার এসেছে। চৈতির সামনে তাকাতে শখ খেলো। হ্যালো, আমি আশরাফ, আপনাদের নতুন ম্যাথ টিচার। সবাই নিজ নিজ পরিচয় দিন। সবাই একে একে পরিচয় দিতে দিতে চৈতির পাল্লা। আর সে ওর হয়ে বলল, স্যার, ওর নাম চৈতি। কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি, ওর পরিচয় ও দিবে, আপনি কেন? এর মধ্যে একজন মেয়ে বলে উঠল, স্যার, ও বোবা, সাথে কথাও শুনতে পায় না। এই কলেজে যে এমন স্টুডেন্ট আছে জানতাম না। জানলে কোনো দিন জয়েন হতাম না। স্যার, ও বোবা বধির হতে পারে, কিন্তু ও অতটা খারাপ ছাত্রী না। আপনার পড়া বুঝাতে কোনো অসুবিধা হবে না। ও তাই নাকি? আশরাফ কিছু একটা বলে ব্ল্যাকবোর্ডে একটা অঙ্কের প্রশ্ন তুলে দিয়ে বলল, এই অঙ্কটা কেউ করতে পারো? অ্যাকচুয়ালি আমি পারি না। সবাই বলে উঠল, না স্যার, চৈতি যেহেতু এত ভালো স্টুডেন্ট সেহেতু ও পারবে, আমি শিওর। অতপর চৈতিকে উদ্দেশ্য করে আশরাফ বলল, মিস চৈতি, প্লিজ এই অঙ্কটা করে আমাদের সবাইকে বুঝিয়ে দিন। আর সে অঙ্ক দেখে বলল, কিন্তু এই চ্যাপ্টার তো আমাদেরকে এখনও করানো হয়নি। আপনি তো বললেন ও অনেক ভালো স্টুডেন্ট। আমার বিশ্বাস ও এই অঙ্কটা করতে পারবে। বিলিয়ন স্টুডেন্টের এত অঙ্ক করা লাগে না, ওরা সব অঙ্কই পারে। কই মিস চৈতি আসুন। একটু পর ঘন্টা দিয়ে দিবে। চৈতি ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।
কী হলো, অঙ্কটা করুন। আই থিঙ্ক কথা শ্রবণ শক্তির সাথে ওনার ব্রেনটাও আকাশে উড়ে গেছে। এই কথা শুনতে সারা ক্লাস হাসির রোল পড়ে গেল। চৈতি মাথা নিচু করে আছে। উনি কেন ওর সাথে এমন বিহেভ করছে তা বুঝতে পারছে না। এই অপমানগুলো করার মানে কি? চোখ ফেটে কান্না আসছে চৈতির, কিন্তু ওর কান্না কাউকে দেখাতে চায় না। যান, সিটে গিয়ে বসুন। ও, আপনি তো আবার কানেও শোনেন না। মিস আরশি, আপনার বান্ধবীকে সিটে বসতে বলুন। আমি বুঝলাম না উনি তোর সাথে এরকম ব্যবহার করলো কেন। মানুষের অক্ষমতা নিয়ে ঠাট্টা করতে মনে হয় ওনার ভালো লাগে। বাজে লোক কোথাকার। চৈতি হালকা হেসে ইশারা করলো, বলল, উনি গতকাল আমাকে দেখতে এসেছিলেন। কি? তার মানে উনি সবটা জেনেও তোকে এতগুলো কথা শোনালো? কি আজব লোক। বাদ দে, আমি কিছু মনে করিনি। এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। ভালো হয়েছে তোর সাথে ওনার বিয়েটা হয়নি, নয়তো ভবিষ্যতে তোকে উঠতে বসতে অপমান করতো। চৈতি হেসে বলল, অপমান করলে ভালো হতো, অ্যাটলিস্ট বিয়ে তো হতো। আম্মুর চিন্তিত মুখ দেখতে আমার ভালো লাগে না। দেখিস, একদিন এক রাজপুত্র এসে তোর সব কষ্ট দূর করে দিবে। রাজপুত্র? আমাকে রিক্সাওয়ালা বিয়ে করবে না। রাজপুত্র তো দূরের কথা। দেখ, এবার কিন্তু তুই নিজেকে নিজে অপমান করছিস। আমার কথা ভবিষ্যতে মিলিয়ে নিস। বলবো কথা ভবিষ্যতে। চৈতি হেসে দিল আরশির কথায়, অতঃপর বলল, দেখা যাবে। লিফটের দরজা বন্ধ করবেন না প্লিজ। লিফটে উঠতে লিফটের বাইরে থাকা ছেলেটা লিফটের দিকে দৌড়ে দৌড়ে কথাটি বলে উঠল। চৈতি ছেলেটা কথা বোঝার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। শুভ্র লিফটে গায়ে লাগে সজোরে পা দিয়ে বাড়ি দিল। আচ্ছা বেয়াদব মেয়ে, আমি ওকে বললাম লিফটের দরজা খোলা রাখতে, আর ও কিনা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ইচ্ছে করে এমনটা করছে এই মেয়ে। ভদ্রতাও শিখে নেই। আর একবার খালি দেখা হোক, ভদ্রতা শিখিয়ে দিব। থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল। আচ্ছা, লোকটা নিশ্চয় লিফট বন্ধ করার কথা বলেছিল। অন্য কোনো কথা বলার তো প্রশ্ন ওঠে না, কারণ লোকটা ওকেও ও চেনে না। নিঘাত কোনো জরুরি কাজ ছিল, নয়তো একটা সামান্য মানুষ লিফটের জন্য এভাবে দৌড়ে না। ধুর, আমি কেন আগে বুঝলাম না। আর লিফটের দরজা কিছু বোঝার আগেই বন্ধ হয়ে গেল। লোকটা আমাকে নিয়ে কি ভাবলো? আমি কোনো কাজেরই না, কারো জন্যই না। যাই হোক, যা হওয়ার হয়েছে। আমি তো আর ইচ্ছে করে এমন করিনি। ওনার সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নিব, তাহলেই তো সমস্যার সব শেষ। তাই করতে হবে। এসব ভেবে বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল হাত মুখ ধোয়ার জন্য। হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বের হতেই দেখলো মা বসে আছে। হাতে থাকা তোয়ালটা চেয়ারের উপর রেখে মার পাশে বসে পড়ল। মা একটা ছবি চৈতিকে দেখিয়ে দিল। চৈতি ছবিটা রেখে দিয়ে বলল, আমার পছন্দের কি আসবে যাবে মা? আমি পছন্দ করলেই কি আর না করলেই কি, কেউ তো আমাকে বিয়েই করবে না। শুধু শুধু এসব করছো কেন? এই কথা তুমিও জানো, আমিও জানি। তাহলে কেন বারবার আমাকে ওদের সামনে মাথা নত করতে দাও? কেন ওদের সামনে আমাকে হাসির পাত্র বানাও? আমি ক্লান্ত, আমি আর পাচ্ছি না। এত তাড়া কিসের আমাকে তাড়ানোর? আমি এতটাই বোঝা হয়ে গেছি তোমাদের উপর যে এখন কোনো মতে বিয়ে দিতে পারলেই বাঁচো তোমরা। এইবার তো থামো। আমি সত্যিই আর নিতে পারছি না। তোমাদের যদি এতই সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে বলে দিও আমি চলে যাব কোথাও। তা আমার উপর এভাবে মানসিক টর্চার করো না, বলে রুম থেকে বেরিয়ে গেল। রেহেনা বেগম মেয়ের কথা শুনে চুপ হয়ে বসে রইল। শুভ্র ছাদে বসে ফোনে কথা বলছিল। এমন সময় হঠাৎ কারো ফোপানোর কান্নার আওয়াজ শুনে ফোনটা রেখে ভুরু কুচকে আশেপাশে খুঁজে দেখলো লিফটের সেই মেয়েটা কান্না করছে ছাদের ফ্লোরে হাঁটু মুড়ে বসে। মেয়েটাকে এভাবে কান্না করতে দেখে আরও অবাক হলে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শুভ্র কী করবে সেটাই বুঝতে পারছে না। এখানে থাকবে নাকি চলে যাবে? বরং চলে যাওয়াই ভালো। মেয়েটাকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। ও ওর মতো কান্না করে। এসব ভেবে ছাদ থেকে নেমে নিজের রুমে এসে বিছানায় বসে কী যেন ভেবে পাশের টেবিল থেকে টিস্যুর বক্স নিয়ে আবার ছাদে চলে গেল। মেয়েটার সামনে টিস্যুর বক্সটা রেখে দিয়ে পাশে বসে গেল। হুট করে সামনে টিস্যুর বক্স দেখে চৈতি চমকে পাশে ফিরে দেখলো শুভ্র ওর দিকে তাকিয়ে আছে। চৈতিকে তাকাতে দেখে শুভ্র বলল, এভাবে রাতের বেলা ছাদে এসে কান্না করবেন না। চৈতি অন্ধকারে শুভ্র লিপ রিডিং করতে পারল না। সামনে টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুখ মুছল, অতঃপর বসা থেকে উঠে চলে গেল। শুভ্র চৈতির যাওয়ার দিকে হা করে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়ে এমন কেন? আমাকে একটা ধন্যবাদ দিয়ে গেল না। আজব মেয়ে তো। এই জন্য মানুষ বলে নিজ থেকে উপকার করতে নেই। আমিও না 5 মিনিট লস আমার। কিন্তু মেয়েটা কান্না কেন করতেছিল? যেই কারণে কান্না করুক, আমার কি? আমার জেনে লাভ কি?
ভেবেই বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে কলেজে চলে গেল। নিজের সিটে বসতেই আশরাফ ক্লাসে প্রবেশ করলো। চৈতি মনে মনে ভাবলো, এই লোকটা কেন আমাদের ক্লাসে পড়লো? দুনিয়াতে কি স্যারের অভাব পড়ছিল? আশরাফ ক্লাসে প্রবেশ করতে চৈতির দিকে এক পলক তাকালো। দেখলো চৈতি মাথা নিচু করে বসে আছে। আশরাফ হালকা কেসে বলল, সবাই সোজা হয়ে বসুন। স্পেশালি মিস চৈতি, আপনি নাকি সোজা হয়ে বসতেও পারেন না? আরসি চৈতিকে বলল সোজা হয়ে বসতে। চৈতি সোজা হয়ে বসে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো। আশরাফ আর কিছু না বলে ক্লাস করাতে মনোযোগ দিল। ক্লাস শেষে চৈতি আরশিকে বাই বলে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ শুভ্রর সামনে দেখে দাঁড়িয়ে গেল। শুভ্র চৈতিকে দেখে অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, এই মেয়েকে সব জায়গায় দেখি কেন? চৈতি হঠাৎ দেখলো শুভ্র দৌড়ে এসে চৈতির হাত ধরে রাস্তার পাশে নিয়ে আসলো। চৈতি প্রথমে কিছু বুঝলো না, শুধু পাশে তাকিয়ে একটা ট্রাক চলে যেতে দেখলো। কানে শুনেন নাকি আপনি? পিছনে ট্রাক আসছে, খেয়াল নেই নাকি সুইসাইড করার জন্য দাঁড়িয়ে আছেন? চৈতি ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করে কিছু লিখে শুভ্র হাতে দিল। শুভ্র ভুরু কুচকে খাতাটা নিয়ে দেখল। গতকালের ব্যবহার জন্য আমি দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি আপনি লিফটে খোলা রাখার কথা বলেছিলেন, আর যখন বুঝলাম তখন লিফট বন্ধ হয়ে গেছে। টিস্যু দেওয়ার জন্য ধন্যবাদ, সাথে এখনের জন্য। আর হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি কানে শুনতে পাই না, সাথে কথাও বলতে পারি না, নয়তো মুখেই আপনাকে ধন্যবাদ দিয়ে দিতাম। আসি, ভালো থাকবেন, খোদা হাফেজ। শুভ্র লেখাটা পরে স্তব্ধ হয়ে গেল। ও কিনা মেয়েটাকে কি নাকি ভেবেছিল। নিজের উপর নিজেই রাগ লাগছে। চৈতি ততক্ষণে খাতা নিয়ে চলে গেছে। শুভ্র বাসায় গিয়ে ইউটিউবে সার্চ করে কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজ কথা বলতে হয় শাওনকে ওকে এসব করতে দেখে বলল, কিরে তুই হঠাৎ এসব শিখছিস কেন? একজনের সাথে কথা বলবো তাই। ওই একজনটাকে? কোন মেয়েটা? তুই বেশি কথা বলিস, তোর কাজ তুই কর আর আমার কাজ আমি করি। হ্যাঁ হ্যাঁ, এখন তো এইসব বলবি, পুরান হয়ে গেছি না, নতুন বন্ধু পাইছিস বলে। তুই কি যাবি এখান থেকে নাকি আমি বের করবো তোকে? আর একটা কথা, এটাই লাস্ট, বল দোস্ত, মেয়েটা কে রে? কেমন দেখতে? কিসে পড়ে? কই থাকে? শুভ্র সায়নের দিকে তাকাতে সায়ন দাঁত কেলিয়ে বলল, মজা করছিলাম দোস্ত। এমন করস কেন? যাইতেছি বলেই রুম থেকে চলে গেল। শুভ্র শাওনের যাওয়ার দিকে তাকিয়ে ল্যাপটপে মন দিল। বিকেলবেলা শুভ্র হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ চৈতিকে দোকানের সামনে দেখে থমকে গেল। অতঃপর কি একটা ভেবে দোকানে বিয়ে বলল, মামা 1 কেজি তেল দেন তো। দোকানদার ভুরু কুচকে বলল, 1 কেজি নাকি 1 লিটার? যে ছেলে কোনোদিন দোকান থেকে তেল ডাল কিনে নি, সে কী করে জানবে তেল কেজি না লিটারে মাপা হয়? বিড়বিড় করে শুভ্র কোনো মতো হেসে বলল, এই তো আর কি, 1 লিটার দেন। বলে চৈতির দিকে তাকিয়ে দেখলো চৈতি মোবাইলের নোটে কী যেন টাইপ করছে। শুভ্র উকি দিয়ে লেখাটা পড়ে বলল, আর ভাই ওকে 1 ডজন ডিম দেন, আমার তেলের পরে দিলেও চলবে। দোকানদার 1 ডজন ডিম চৈতির দিকে দিতেই চৈতি অবাক হয়ে পাশে শুভ্রকে দেখলো। দোকানদার টাকা দিয়ে চৈতিকে দোকান থেকে বের হতে শুভ্র বের হলো। চৈতি মোবাইলে লিখলো, আপনি কি করে জানলেন যে আমার ডিম লাগবে? শুভ্রকে লেখাটা দেখাতেই শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো, আপনার লেখা দেখে। ও আচ্ছা। এইবার শুভ্র চৈতির সামনে দাঁড়িয়ে ইশারা করলো, আপনার নাম শুভ্র? আপনার? শুভ্রকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে চৈতি অবাক হয়ে তাকাতে শুভ্র বলল, মাথা চুলকে বলল, এই একটু একটু পারি আর কি। আপনার নামটা কিন্তু বললেন না। চৈতি আমার নাম। শুভ্র চৈতির ইশারা না বুঝে বলল, এটার মানে কি আমি বুঝিনি। চৈতি মোবাইলে টাইপ করে শুভ্রকে দেখালো। নাম দেখে শুভ্র বলল, ও আচ্ছা। লিফটে ঢুকে কিছুক্ষণ চুপ থাকার পর শুভ্র বলল, কয় তলায় থাকেন আপনি? 4 তলায়। আমি 5 তলায় থাকি, কোনো দরকার হলে বলিয়েন। চৈতি উপরে উঠে মাথা নাড়লেন। অতঃপর দুইজনের মাঝে আর কোনো কথা হলো না। লিফটে 4 তলাতে আসতে শুভ্র বলল, বাই, ভালো থাকবেন। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে লিফট থেকে নেমে গেল। শুভ্র নিজের বাসায় চলে গেল। ঘুম থেকে উঠে দেখলো 8:30 বাজে, অথচ তার ক্লাস 9টায়। বড্ড লেট করে ফেলছে। ফার্স্ট ক্লাস আবার আশরাফ নামক অসহ্য ব্যক্তিটা, যে কিনা সময় অসময়ে ওকে খোঁটা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। আজকে কি বলবে আল্লাহ জানে। বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো আশ্রিয়ে বেঁধে নিল। যে করে হোক 9টার মধ্যে পৌঁছাতে হবে। ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। চৈতির মা তখনও রান্নাঘরে রান্না করছিল, তাই দেখতে পায়নি সে চৈতি
কলেজে চলে গিয়েছে। বাস স্ট্যান্ডে দাঁড়াতে 5 মিনিট পরে ভাগ্যক্রমে একটা বাস পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসে ওঠার সামনেই তাকাতে দেখলো বাসে ভিড়। অন্যদিন সে ভিড়ে থাকে না, তবে আজকে একটু ভিড়টা বেশি। এত ভিড়ে যে মানুষের মাঝে পিঁপড়ারও সমান জায়গা নেই। মন খারাপ হয়ে গেল ওর। বাস তো ঠিকমতো পেল, কিন্তু এখন দাঁড়িয়ে যাওয়া লাগবে। একটা সিটও না থাকায় অগত্যা দাঁড়িয়ে থাকতে হলো। হঠাৎ চৈতি ওর পিঠে কারো স্পর্শে হাত পেয়ে চমকে পিছনে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। চৈতি কিছু না বলে ছেলেটা থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ছেলেটা ওর কোমরে স্পর্শ করলো। এইবার দূরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। পাশে আরও লোকজন। আজকে সে কথা বলতে পারলে নিশ্চয় উচিত একটা জবাব দিত। নিজেকে বড্ড অসহায় লাগছে। মনে মনে প্রতিজ্ঞা করলো কখনো ভিড় বাসে উঠবে না, দরকার হলে হেঁটে যাবে। একটু দূরে দাঁড়িয়ে শুভ্র সবটা দেখছিল। প্রথমে রাগ উঠছিল চৈতির উপর, কিছু না বলে চুপচাপ সহ্য করছে। পরক্ষণে মনে পড়লো মেয়েটা তো বোবা, ও কি করে প্রতিবাদ করবে। ভিড় ঠেলে ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়ে বললো, এই যে ভাই, একটু পিছনে গিয়ে দাঁড়ান। কেন? আমি আগে আসছি, আমার যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াবো। আপনার সমস্যা কি? সামনের যে মেয়েটাকে দেখছেন, ও আমার পরিচিত একজন। পরিচিত মানুষের মাঝে ও কমফোর্টেবল ফিল করে না, তাই বলছি আপনি একটু দূরে দাঁড়ালে ভালো হতো। পরিচিত মানুষ হলে কি হয়েছে, আপনি তো ওনার আর জামাই লাগেন না যে পাশে এসে দাঁড়াবেন। শুভ্রর ইচ্ছে করছে ছেলেটার নাক বরাবর ঘুষি মারতে। একে তো অন্যায় করেছে, তার উপর আবার মুখে মুখে তর্ক করছে। নিজের রাগটাকে দমানোর জন্য দাঁতে দাঁত চেপে বলল, ঠিক বলছেন, আমি ওনার জামাই লাগি, তাই বলছি সরে দাঁড়ান, নইলে ভালো হবে না। শুভ্রের কড়া চাহনি দেখে ছেলেটা ভয় পেয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো। চৈতি অনেকক্ষণ ধরে কোনো বাজে স্পর্শ পাচ্ছে না দেখে পিছনে ফিরে তাকাতে শুভ্রর মুখটা দেখল। অবাক হয়ে ইশারায় বলল, আপনি? শুভ্র পকেট থেকে মোবাইলটা বের করে দিল। হ্যাঁ, একটা কাজে যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? চৈতি নিজের মোবাইলে লিখে শুভ্রকে দেখালো, কলেজে। ও আচ্ছা, এখান থেকে আর বাসে উঠবেন না? চৈতি অবাক হয়ে বলল, বাসে না আসলে কিভাবে আসবো? আমার কলেজ তো অনেক দূরে, রিক্সা ভাড়া 100 টাকা চাই। শুভ্র কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, পরে এ ব্যাপারে দেখা যাবে। কলেজের কাছে আসতে চৈতি শুভ্রকে বিদায় দিয়ে দৌড়ে কলেজের ভিতরে ঢুকলো। ওর ক্লাস 5 তলায়। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে উঠতে যেতে একজনের সাথে ধাক্কা খেলো। আশরাফ ক্লাসে ঢুকেই সারা ক্লাসে চোখ বুলালো। পরিচিত মুখ না দেখতে পেয়ে ভুরুজোড়া কুঁচকে এলো। কই, এতদিন ক্লাস নিচ্ছে, একদিনও তো চৈতি লেট করে আসতে দেখেনি। সবসময় ক্লাসে এসে চৈতির মুখটা দেখেছে, তবে আজকে কেন চৈতি আসেনি? ওকে অসুস্থ নাকি আসবে না? এত চিন্তা করছে কেন সে ওই মেয়েকে নিয়ে? কই, অন্য কোনো স্টুডেন্ট না এলে তো এত চিন্তা করে না, তবে চৈতিকে নিয়ে কেন? তবে কি ও চৈতির প্রেমে পড়েছে? না, এ অসম্ভব। ওই বোবা বধির মেয়ের প্রেমে পড়তে পারে না। কি আছে ওর মধ্যে? কাঠের মতো শুকনো এক শরীর, লম্বা তো না, ফর্সাও না, শ্যামলা গায়ের রং, আর একটুর জন্য কালো হয়নি। আর একটু চাপা হলে কালোই বলা যেত। কি আছে ওর মধ্যে? কিছুই নেই। তবে কি দেখে প্রেমে পড়ল ওর? মা তো কিছুইতেই মেনে নিবি না। না, নিজেকে আটকাতে হবে, নইলে বড়সড় একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, মেয়েটা ওকে জাদু করলো? ডিজিটাল যুগে এসে কি না এখন জাদুটোনায় বিশ্বাস করছে? এত অধঃপতন কী করে হলো তার? সামনে তাকাতেই মেয়েটা সরি বলে চলে গেল। চৈতি ফ্লোরে বসে থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। অনেক জ্বলছে পাটা। দাঁতে দাঁত চেপে সহ্য করে 5 তলা পেয়ে উঠে ক্লাসের সামনে আসতে দেখলো আশরাফ অলরেডি ক্লাসে ঢুকে গেছেন। চৈতি কিছু না বলে দরজা হাত দিয়ে নক করলো। আশরাফ মনে মনে ভাবছিল, হঠাৎ নকের শব্দ শুনে তাকাতেই চৈতিকে দেখলো। এত দেরি হলো কেন? চৈতি লিপ রিডিং করে পরে খাতায় লিখে আশরাফকে বলল, সরি স্যার, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাহলে ক্লাসে আসার দরকার কী ছিল? বাসায় বসে ঘুমাতেন। সরি স্যার, আর এরকম হবে না। আপনাকে এখন যদি আমি কোনো পানিশমেন্ট দেই, তাহলে আপনি মাথায় উঠে বসবেন। আজকে লেট করেছেন, কালকেও লেট করবেন, পরশু লেট করবেন। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন, আর ক্লাস শেষ না হওয়া অবধি ক্লাসের ভিতরে ঢুকবেন না। যদি মাথা নাড়িয়ে ক্লাসরুমের বাইরে গিয়ে দাঁড়ালেন। চোখ থেকে পানি পড়ছে ওর। আজ পর্যন্ত কোনো দিন এভাবে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকেননি। আজকে প্রথমে পাটাও বড্ড জ্বালা করছে। মনে হয় চামড়া ছিলে গেছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। খিদে পেয়েছে। ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি খেতেই নিতে আশিকে দেখলো। অবাক হয়ে ইশারায় বলল, কী রে, তুই এখানে? আশি হেসে বলল, তোর জন্য এলাম। তোকে দাঁড়িয়ে থাকতে দেখে কষ্ট হচ্ছিল, তাই ইচ্ছে করে পিছনের মেয়েটাকে ডিস্টার্ব করাতে স্যার বিচার দিয়েছে, আর স্যার আমাকে বের করে দিল। কত চালাক না আমি! আমার জন্য তুই ক্লাসরুম থেকে চলে আসবি? তো
তোকে একা একা দাঁড় করিয়ে রাখতাম, তুই বোরিং হতি না? চৈতি নিজেকে আটকে রাখতে পারলো না। নিজের মাও ওকে অতটা বুঝে না যতটা আরশি নামক মেয়েটা বুঝে। তোকে এত ভালো হতে কে বলছে? আমার কথা চিন্তা করতে কে বলছে? অন্য সবার মতো হলি না কেন তুই? আরে এরা কান্না করছিস কেন? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। তোর কথা আমি চিন্তা করবো না তা কে করবে? আমার বিশ্বাস আমার জায়গায় তুই হলে আমাকে এইভাবে সাহায্য করতি। এবার চোখের পানি মোছ। তোকে কান্না করলে অনেক বিশ্রী লাগে। আমার ভবিষ্যতে দুলাভাই ঝগড়ার পরে তোর কান্নারা তো মুখটা দেখে জানি কবে হার্ট অ্যাটাক করে। যদি কান্না মুছে বড় বড় করে ইশারায় বললে, হয়েছে, তোর আর আমাকে পটাতে হবে না, চল ক্যান্টিনে যাই। কেন? মুখ দেখে তো মনে হয় কিছু খাসনি তাই। কিন্তু স্যার, আরে কিচ্ছু হবে না, চল তো। চল। ক্যান্টিনে খাবার অর্ডার দিয়ে টেবিলে বসতে আশি বলল, কালকে আমার জন্মদিন, একটা পার্টি রেখেছি, তুই আসবি? আমি এসে কি করব? প্লিজ, আমি যাব না। তুই আমার জন্মদিনে আসবি না কিন্তু? আমি কিছু শুনতে চাই না, তুই আসবি মানে আসবি। আচ্ছা দেখি দেখি না, আসতে হবে। আচ্ছা আসবো, খুশি অবশ্যই। হঠাৎ আশির মোবাইলে কলার সাথে আশি ইশারা বলে, চৈতি ক্লাসে যা, আমি একটু পরে আসছি। মিস চৈতি, আপনার পায়ে কী হয়েছে? এভাবে খুঁড়িয়ে হাঁটছেন কেন? চৈতি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিল, হঠাৎ সামনে আশরাফকে দেখে থমকে গেল। আশরাফের কথা চৈতি বুঝেনি, তাই হাঁ করে তাকিয়েছিল। আশরাফ বিরক্ত হয়ে বলল, আমিও না, আপনি তো শুনতেই পান না কাকে কী বলছি। মোবাইল বের করে লিখে চৈতিকে বলল। চৈতি লিখে বলল, তেমন কিছু নয়, জাস্ট আসার সময় একজনের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম। আমার কেবিনে আসুন। লেখাটা দেখিয়ে আশরাফ চলে গেল। আমার কেবিনে আসুন বলে আশরাফ চলে গেল। চৈতি আশরাফের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবলো, তাকে ডাকছে কেন? ও কিছু অন্যায় করছে নাকি? ওর যতটা সম্ভব মনে পড়ে তো আজকে ক্লাস করেইনি। তবে কি আশির সাথে ক্যান্টিনে গিয়েছিল বলে কিছু বলবে? ভয়ে ভয়ে আশরাফের রুমে যেতে আশরাফের চেয়ারেই বসতে বলো। চৈতি চেয়ারের সাথে আশরাফ বলল, পাটা দিন। চৈতি আশরাফের কথা বুঝেই আশরাফের দিকে তাকাতে আশরাফ বুঝলো কি বলে ফেলেছে সে। টেবিলে থাকা ফার্স্ট এড বক্সটা চৈতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, আমি বাইরে যাচ্ছি, আপনি মেডিসিন লাগিয়ে নিন, নয়তো ইনফেকশন হবে। বলে কেবিন থেকে বেরিয়ে গেল। আশরাফের যাওয়ার দিকে কিছুক্ষণ ভুরু কুচকে রইল চৈতি। লোকটার আজ কী হলো? সকালে দেরি করে গেলাম বলে ধমক দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখলেন, আর এখন ফার্স্ট এড বক্স দিয়ে সাহায্য করছেন। ভাবতে ভাবতে পায়ে ব্যান্ডেজ করে বাইরে বের হতে দেখলো আশরাফ দাঁড়িয়েছে। চৈতিকে বের হতে দেখলে আশরাফ বলল, মেডিসিন লাগিয়েছেন? চৈতি উপর নিচে মাথা নাড়ালো। দেখুন, একজন শিক্ষক হিসেবে আমি আপনার কর্তব্য পালন করছি, আপনি আবার অন্য কিছু ভেবে নিয়েন না। এখন বাসায় যান। বলে কেবিনের ভিতরে চলে গেল। আশরাফের যাওয়ার দিকে চৈতি ভুরু কুচকে তাকিয়ে রইল, কারণ আশরাফের কথাও ও বুঝতে পারেনি। লোকটা এত তাড়াতাড়ি বলল যে চৈতি লিপ রিডিং করতেই পারেনি। ও কি কেবিনে গিয়ে জিজ্ঞাসা করবে যে আশরাফ কী বলছিল তখন? না থাক, পরে না হয় জিজ্ঞাসা করবে ভেবেই কলেজ থেকে বেরিয়ে গেল। কেবিনের জানলা দিয়ে আশরাফ বাইরে তাকিয়েছিল। চৈতিকে খুঁড়িয়ে যেতে দেখে আশরাফ মনে মনে ভাবলো, মেয়েটা এই পা নিয়ে যেতে পারবে তো? আমার তো উচিত ছিল ওকে বাসায় পৌঁছে দেওয়া। কেন যে তখন কিছু না শুনে মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখছিলাম। এতক্ষণ বাইরে দাঁড়ানোর কারণে মনে হয় পায়ের ব্যথাটা বেড়েছে। পরক্ষণে নিজের ভাবনাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। চৈতিকে নিয়ে এত ভাবনার কবে থেকেও ভাবছে। ওদের মধ্যে সম্পর্ক জাস্ট টিচার স্টুডেন্টের। একজন টিচার নিশ্চয় তার স্টুডেন্টকে নিয়ে এত ভাবে না। না, বড্ড বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ব্যাপারে অত গুরুত্ব দেওয়া যাবে না। মেয়েটার কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে ভেবে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। চৈতি কলেজ থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালো বাসের অপেক্ষায়। কম ভিড় থাকলে তবেই ও বাসে উঠবে, নয়তো নয়। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও কম ভিড়ের বাস পেল না। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামা শুরু হয়েছে। চৈতি দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি পড়ার আর টাইম পেল না, এখনই বৃষ্টি পড়া লাগবে। এখন নিজের উপর নিজের রাগ লাগছে। কেন সে বাসে উঠলো না? উঠলো তো আর এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা লাগতো না। বাস কখন আসবে কে জানে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে রুমাল বের করে হাতটা মুছলো। হাতে খানিকটা বৃষ্টির ফোঁটা পড়েছে। বৃষ্টির ফোঁটা পড়লে আবার ওর জ্বর আসে। এই জ্বর 4-5 দিনের আগে ছাড়ে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ হাত থেকে রুমালটা নিচে পড়ে গেল। এখন রুমালটা তুলে নিলে সে বৃষ্টিতে ভিজে যাবে। কিন্তু রুমালটা তো ওকে তুলতেই হবে। আরশি দিয়েছে ওকে রুমালটা, তাই বাধ্য হয়ে নিচু হয়ে রুমালটা তুলতে যাবে। এমন সময় হঠাৎ খেয়াল করলো ওর মাথায়
আর বৃষ্টি পড়ছে না। অবাক হয়ে উপরে তাকাতেই আশরাফকে দেখতে পেল। তার মাথার উপর ছাতা ধরে আছে, মুখে কিছুটা গম্ভীর ভাব। এভাবে তাকিয়ে আছেন কেন? উঠুন, সবাই দেখছে। আশরাফের কথা বুঝে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে মোবাইলটা বের করে টাইপ করে বলল, আপনি? আশরাফ আমতা আমতা করে বললেন, আবে মানে সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখলাম। কিছুক্ষণ থেমে আবার বলল, বাসের জন্য দাঁড়িয়ে আছেন? চৈতি উপর নিচে মাথা নাড়ালো। আশরাফ কিছু বলতে যাবে, হঠাৎ শুভ্র এসে চৈতির মুখের সামনে হাত নাড়িয়ে বলল, চৈতি আপনি? আপনার দেখা পাবো আশা করিনি। আশরাফ ভুরু কুচকে তাকিয়ে আছে শুভ্রর উপর। এই ছেলে আবার কই থেকে আসলো? চৈতির নাম জানে কিভাবে? কে এই ছেলে? কি সম্পর্ক চৈতির সাথে? বয়ফ্রেন্ড নাকি ওর? এরকম হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে আশরাফের। শুভ্র আশরাফকে দেখিয়ে ইশারায় বলল, উনি কে? চৈতি ইশারায় বলল, আমার কলেজের স্যার। আশরাফের দিকে তাকিয়ে মোবাইল টাইপ করে লিখল, উনি আমাদের বাসার উপরে থাকেন। আশরাফ হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আশরাফ। আপনিও কি মিস চৈতির মতো কথা বলতে পারেন না? না মানে দেখছি ওনার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন তো, তাই। কিছু মনে করবেন না প্লিজ। আশরাফের কথা শুনে শুভ্রের মনে হলো চৈতিকে উনি ইচ্ছে করে খোঁচা মেরে কথা বলছেন। পরক্ষণে নিজের ভাবনা ভুল ভাবল। কেন একজন টিচার নিশ্চয় তার স্টুডেন্টকে খোঁচা মেরে কথা বলবেন না। তাই হাসি মুখে বলল, আমি শুভ্র, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। চৈতিকে উদ্দেশ্য করে ইশারা বলল, চৈতি চলুন আমরা বাসায় যাই, বৃষ্টি কমে এসেছে। চৈতি উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। আসি, ভালো থাকবেন, আর চৈতির প্রতি একটু খেয়াল রাখবেন। জানেনই তো অন্য স্বাভাবিক স্টুডেন্টের মতো না। বলে শুভ্র চৈতিকে নিয়ে চলে গেল। আশরাফ ওদের যাওয়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল। এই ছেলে চৈতির সাথে কেন এত কথা বলছে? এই মেয়ের জন্য ও সাইন ল্যাঙ্গুয়েজও শিখে নিয়েছে, কিন্তু কেন? বাহ, বেশ ভালোই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন তো আপনি। চৈতির ইশারার কথা বলার বুঝে শুভ্র মাথা নিচু করে হেসে বলল, ওই আর কি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে এসে শুভ্র চৈতিকে ইশারায় বলল, উঠুন। চৈতি অবাক হয়ে বলল, আপনার গাড়ি আছে? আগে তো ছিল না, আপনার জন্য আব্বুর থেকে আনা লাগলো। শুভ্র কথা না বুঝে চৈতি বলল, কি বললেন? আমি লিপ রিডিং করতে পারিনি। আসলে আমি গাড়ি বেশি ইউজ করি না, তাই দেখেননি। ও আচ্ছা, আমি আপনার কলেজের দিকটায় প্রতিদিন আসি, তাই আপনি আসার সময় আমার সাথে আসতে পারেন। এতে করে আপনাকে আর ভিড় বাসে উঠতে হবে না। কিন্তু আমি আপনাকে জোর করব না, জাস্ট বললাম আমার কোনো অসুবিধা হবে না, বরং আপনারও সুবিধা হবে ওই ভিড় বাসে যাওয়ার থেকে। দেখলেনই তো আজ কী হলো, আমি তো আর সবসময় থাকবো না। চৈতি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গাড়িতে উঠল, কিন্তু আপত্তি বাড়ল সিট বেল্ট বাঁধতে গিয়ে। ও তো কোনোদিন গাড়িতে ওঠেনি। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, গাড়ি না থাকাটাই স্বাভাবিক। শুভ্রকে কিছু বলতেও পারছে না, কি না কি ভাববে। হঠাৎ শুভ্র এগিয়ে এসে সিট বেল্টটা বাঁধতে বাঁধতে চৈতির মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি চক্ষু কোটর থেকে বেরিয়ে আসবে। কিছুক্ষণ তাকিয়ে নিজের সিটে এসে বলল, এতক্ষণ জমে থাকা শ্বাস বের করে দিন। একটুর জন্য হৃৎপিণ্ডটা বেরিয়ে আসেনি। নিজেকে সামলিয়ে ধন্যবাদ দিল শুভ্রকে। শুভ্র কিছু না বলে হেসে গাড়ি চালানোতে মন দিল। কিছুক্ষণ পর চৈতি গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। তখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতে ভালোই লাগছিল। হঠাৎ চোখের সামনে আশরাফকে দেখলো, সেও তাদের গাড়ি নিয়ে ওদের পাশে আসছে। চৈতি ভুরু কুচকে ফেললো, উনি আবার কখন ওদের সাথে এসেছেন সেটা এতক্ষণ দেখতেই পায়নি। আশরাফ মনোযোগ দিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে দেখে চৈতি ভাবলো হয়তোবা উনি ওনার গন্তব্যে যাচ্ছেন। কাকতালীয় মনে হয়ে গেছে। চৈতি জানলা থেকে মুখ সারাতেই আশরাফ আর চোখে চৈতির দিকে তাকালো। গাড়ির জানলা খোলা রাখায় স্পষ্ট চৈতির দেখা যাচ্ছে। সামনের দিকেও তাকিয়ে আছে। আশরাফের মাথায় একটা কথা কিছুতেই আসছে না। চৈতির সাথে ছেলেটার যদি ওর প্রতিবেশী হয়, তাহলে চৈতিকে গাড়ি করে নিয়ে যাচ্ছে কেন? কই, ওর বাসার প্রতিবেশী তো গাড়ি করে কোনো জায়গায় ড্রপ করে দেয় না, বা হঠাৎ করে দেখা হয়ে গেলে গাড়ি করে বাসায় নামিয়ে দেয় না। তাহলে চৈতির বেলাতে ওই ছেলে ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছে কেন? এই সম্পর্ক কোনো পাড়া প্রতিবেশীর সম্পর্ক হতে পারে না। নিশ্চয়ই কিছু আছে, কিছু তো আছে ওদের মধ্যে। কিন্তু কি সম্পর্ক আছে ওদের মাঝে? প্রেমের সম্পর্ক কি? এটা ভেবে আশরাফের রাগ হলো চৈতির উপর। চৈতি মেটাই বা কেমন? একটা ছেলের সাথে গাড়িতে উঠে গেল, পাড়া প্রতিবেশী হোক তাই বলে গাড়িতে উঠে যাবে? যা ইচ্ছে করুক, তাতে আমার কি? ওর এত হিংসে হচ্ছে কেন? চৈতি যার তার সাথে প্রেম করুক, তার কোনো যায় আসে না ভেবে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সামনে চলে গেল। কিছুক্ষণ পর চৈতি ওর বাসার সামনে এসে পড়ল। গাড়ি থেকে নেমেই চৈতি ধন্যবাদ জানালো শুভ্রকে। শুভ্র মাথা নেড়ে বলল, ইটস ওকে।
ছেলেটা কে রে? আগে তো কোনোদিন দেখিনি। হাত পা ধুয়ে ঘরে ফ্যান চালিয়ে বসে আছে কেবল চৈতি। সারাদিন অনেক ধকল গেছে তার উপর। পায়ে ব্যথাটাও এতক্ষণ কমে থাকলেও হুট করে যেন এখন বেড়ে উঠছে। বিছানায় পাটা তুলে দেখছিল। এমন সময় মা এক গ্লাস পানি দিয়ে এসে উপরোক্ত কথাটি বলল। চৈতি বুঝতে না পেরে ভুরু কুচকে খাতায় লিখছে, কোন ছেলের কথা বলছো? আরে যার সাথে গাড়ি করে তুই আসলি, নিশ্চয়ই ছেলেটা অনেক বড়লোক। দেখতে তো মাশাআল্লাহ রাজপুত্র থেকে কম না। কে এই ছেলে? চৈতি বিরক্ত হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে খাতায় লিখল, এই ছেলে তেমন কেউ নেই আম্মু, আমাদের বাসার উপরে থাকেন। একদিন হঠাৎ ওনার সাথে আমার পরিচয়। আজকে আসার সময় বাইরে বৃষ্টি পড়ছিল, আমি দাঁড়িয়েছিলাম, তাই জাস্ট ভদ্রতার খাতিরে উনি আমাকে গাড়ি করে ড্রপ করে দিয়েছেন। যেহেতু উনি এখানেই থাকেন, এর বেশি কিছু না। প্লিজ মাথা ঘামিও না ওনাকে নিয়ে। তোমার তো আবার যে কোনো ছেলেকে দেখলে বিয়ের জন্য তোলপাড় করা শুরু করা লাগে। আল্লাহর রহমতে এমন কিছু করে না, উনি খারাপ ভাববেন। ও বললে হলো নাকি? এত সুন্দর বড়লোক ছেলে পেয়ে আমি হাতছাড়া করব? চৈতি বিরক্ত হলো। উনি যে ভালো তুমি বুঝলে কি করে? আমার চোখকে কাউকে দেখলে বুঝে ফেলে সে কেমন। তাছাড়া ও ভালো না হলে কি তোকে ড্রপ করে দিত? নিশ্চয়ই এই ছেলে তোরে ভালোবাসে। চৈতি অবাক হয়ে বলে, আম্মু। নিজেকে সামলিয়ে বলো, মানে তুমি কিভাবে এক কথায় বলে দিলে উনি আমাকে ভালোবাসে? একদিনের পরিচয় কেউ কাউকে ভালোবেসে ফেলে? প্লিজ এসব চিন্তা বাদ দাও। আর এখানে গেলে আমি এখন খুশি হব, একটু রেস্ট নিব আমি। পরেরটা পরে দেখা যাবে। কিছু খাবি এখন? না, আমার কোনো খিদে নেই। শুভ্র ফ্রেশ হয়ে বসতে যাবে এমন সময় কলিং বেল শুনে মনে মনে ভাবলো, এখন আবার কে আসবে? এমন সময় তো কেউ আসার কথা না। দরজা খুলতে চৈতির মা হেসে বললেন, ভালো আছো বাবা? শুভ্র কোনো রকম হেসে বলে, জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চৈতিকে চেনো? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি ওর মা। সরি আন্টি, আগে চিনতে পারিনি, কিছু মনে করবেন না। সমস্যা নাই, এটাই স্বাভাবিক। তুমি তো আমাকে আর আগের দেখো নেই। ভেতরে আসুন না। চৈতির মা ঘরের ভেতরে ঢুকে আশেপাশে নজর দিল। না, ছেলে বেশ গোছগাছি, চৈতির সাথে খুব ভালো মানাবে। এর মধ্যে একটা চেয়ার এনে শুভ্র বসতে বলল। চৈতির মা বসে হাতে থাকা টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বললেন, না বাবা, সন্ধ্যার ইফতারি তোমার জন্য নিয়ে আসলাম। এত কষ্ট করার কী ছিল? আমি বাইরে থেকে খেয়ে নিতাম। না বাবা, বাইরের খাবার আনহাইজেনিক, জানোই তো, শরীর খারাপ করবে তোমার। এর থেকে বাসায় তৈরি খাবার হাজার গুণ ভালো, স্বাস্থ্যসম্মত। তা তো জানি, কিন্তু ঘরে কে বানাবে বলুন? আব্বু আম্মু দুজনে অন্য জায়গায় থাকেন, একটু দূরে থাকেন তারা, বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। তাই বাইরের খাবার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সমস্যা নেই বাবা, তোমাকে আমি প্রতিদিন ইফতারি বানিয়ে দিয়ে যাব। এতে তোমারও সুবিধা, আমারও সুবিধা। শুভ্র অবাক হয়ে বলল, আপনার সুবিধা মানে? না, মানে আমার ডায়াবেটিস তো, কিন্তু বাইরে বেশি একটা যাওয়া হয় না। তোমাকে খাবার দাওয়া রুচিলে একটু হাঁটা হবে আমার। কিন্তু আপনি এত কষ্ট করবেন কেন আমার জন্য? কই কষ্ট বাবা, তুমি তো আমার ছেলের মতো। নিজের ছেলেকে ইফতারি বানিয়ে দিতে কি কষ্ট লাগে নাকি কারো? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করো? জি বলুন। চৈতিকে তোমার কেমন লাগে? চৈতিকে আমার কেমন লাগে মানে? না মানে আমার মেয়েটা কারোর সাথে মিশে না তো, ফার্স্ট দেখলাম তোমার সাথে কথা বলছে, তাই জিজ্ঞাসা করলাম। না না আন্টি, ও তো অনেক ভালো। এই তো, ছেলে ভালো বলেছে, তার মানে চৈতিকে ওর পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে এবার আসি। হ্যাঁ, আমাদের বাসায় একবার বেড়াতে এসো। দুঃখিত আন্টি, আপনাকে কিছু খাওয়াতে পারলাম না। আরে কিচ্ছু হবে না, তুমি ছেলে মানুষ, তুমি কি করে খাবে? তাও আন্টি, বাদ দাও তো, আমি গেলাম। আচ্ছা, আবার আসবেন। তা তো অবশ্যই। জি কিছু বললেন? না না বাবা। আচ্ছা, চেষ্টা করব, ভালো থাকবেন তুমিও। বাসায় আসতে চৈতি খাতায় লিখে বলল, কোথায় গিয়েছিল তুমি? তেমন কোথাও না, ভালো লাগছিল না, তাই এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম। ও আচ্ছা। চৈতির মা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, চৈতি কিছু বুঝতে পারেনি। উনি তো চৈতির ভালোর জন্য এসব করেছেন, এতে মিথ্যে বললে কিছু হবে না, বরং এতে ওনার মেয়ের লাভ হয়। তাহলে ক্ষতি কোথায় মিথ্যে বললে? এসব ভেবে নিজেকে শান্ত করলেন। মিস চৈতি, ছুটি শেষে আমার সাথে দেখা করবেন। আশি চৈতিকে খোঁচা মারে বলল, কিরে, তোর সাথে স্যার দেখা করতে চাইছে কেন? তাও আবার পার্সোনালি? জানি না। আচ্ছা, তুই স্যারের সাথে দেখা করিস, আমি তোর জন্য না হয় বাইরে ওয়েট করবো। তুই কেন আবার ওয়েট করবি? আরে কিচ্ছু হবে না, আমার এমনি কলেজ শেষে কোনো কাজ থাকে না, আজাইরে বাসায় থাকি। চৈতি আশির কথায় হেসে বলল, আচ্ছা, তুই বাইরে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করিস আর মশার কামড় খাস কেমন?